শুভ সকাল বন্ধুরা। আজকে 17ই নভেম্বর 2024। গতকাল রাতে আমরা সীতাকুণ্ড থেকে কক্সবাজারে এসে পৌঁছেছি এবং রাতে হোটেলে অবস্থান করে সকালবেলা উঠে যে যার মতো একটু সময় কাটিয়ে তার পরপরই আমরা 3টি চাঁদের গাড়ি ভাড়া নিয়ে, অর্থাৎ আমাদের যে ট্যুর অপারেটর ছিল তারাই আসলে ভাড়া করেছিল, এই 3টি গাড়ি নিয়ে আমরা ছুটে চললাম হিমছড়ি, ইনানি এবং পাটুয়ার টেকের উদ্দেশ্যে। যে গাড়িতে আমি আছি, আমার মেয়ে এই গাড়িতে আছে, পাশাপাশি আমাদের স্টুডেন্টরাও আছে। আমরা সবাই মিলে এই গাড়িতে যাচ্ছি। আমার এসটি ভিতরে বসে আছে, ও ড্রাইভারের পাশের সিটে, ও বাইরে থাকতে পারছে না বলে ভিতরে বসছে। তো যাই হোক, আমরা রওনা দিয়েছি কক্সবাজার থেকে। কক্সবাজার শহরটা দেখতে দেখতে যাচ্ছি এবং আপনারা দেখছেন যে কক্সবাজার শহর কত সমৃদ্ধ হয়েছে আগের তুলনায়। কোনো এক সময় কক্সবাজারে খুব অল্প কিছু হোটেল ছিল, কিন্তু যত দিন যাচ্ছে হোটেলের সংখ্যা ততই যেন বাড়ছে এবং ধীরে ধীরে এটি একটি জঙ্গলে পরিণত হচ্ছে, ইট কাঠ পাথরের জঙ্গলে। ঠিক ঢাকা শহরে আমরা যেমন দেখি ঠিক তেমনি হয়তোবা ধীরে ধীরে একদিনের নান্দনিকতা হারিয়ে যাবে। কক্সবাজারের মূল আকর্ষণ যে সমুদ্র সৈকত, সেখানেও আমরা নেমেছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, যে ভিড় ঠেলে কোথাও নিরাপদে বা নিরিবিলিতে একটু গোসল করার বা ঢেউকে উপভোগ করার সেই পরিবেশ কক্সবাজারে খুব কমে গেছে। আমরা শহর পার হলাম। শহর পার হয়ে এই যে একটি ছোট্ট খালের উপর দিয়ে আমরা চলেছি। শুরু হয়ে গেল প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। ডান দিকে সাগর, বাম দিকে পাহাড় জঙ্গল, মাঝখান দিয়ে আমরা চলেছি। এই একই কথা হয়তো বারবার আমাকে বলতে হবে, কিন্তু এই সৌন্দর্য আর কী বা বলবো। আসলে এখানে দেখার জিনিসই তো এই প্রকৃতি। এখানে খুব বড় ধরনের কোনো স্থাপনা বা কোনো কিছু নেই যেটির বর্ণনা করব। আসলে সত্যি কথা বলতে কি, প্রকৃতি যেখানে দুহাত মেলে ধরেছে তার বর্ণনা করতে আমরা কেন কার্পণ্য করব। এবং এই যে প্রকৃতি, এই যে সৌন্দর্য, স্রষ্টার সৃষ্টি, তাকে তো কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে আমাদের। এই সৌন্দর্যের উপভোগ করতেই তো মানুষ ছুটে যায় কক্সবাজার, হিমছড়ি, ইনানি, পাটুয়ার টেক, সেন্ট মার্টিন। কী বা আছে সেখানে? আছে তো শুধু এই প্রকৃতি, এই সৌন্দর্য, এই সাগর। রাজশাহী কলেজের দর্শন বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থীরা সহ এইমাত্র কক্সবাজার থেকে রওনা দিয়ে এই মুহূর্তে আমরা অবস্থান করছি এই পাহাড়ের নাম কি যেন? হিমছড়ি পাহাড়ের সন্নিকটে, একদম হিমছড়ি পাহাড়ের পাদদেশ দিয়েই আমরা যাচ্ছি এবং আমাদের লক্ষ্য হলো পাটুয়া টেক, ইনানি বিচ। তো আমরা ডান পাশের সাগর আর এইটা মেরিন ড্রাইভ ধরে
আমরা চলেছি আমাদের লক্ষ্য বা গন্তব্যের উদ্দেশ্যে। আর বাম দিকে সুউচ্চ পাহাড়, হিমছড়ির এই পাহাড়, এই কালো মিসমিসে রাস্তা এবং এই গাছপালা সহ সাগর একই সঙ্গে একই ফ্রেমে সমস্ত সৌন্দর্য যেন একীভূত হয়েছে। আমরা ভীষণভাবে উপভোগ করছি। চাঁদের গাড়িতে চড়ে আমাদের সামনের গাড়িটাও আমাদের, এবং আমরা পিছনের গাড়িতে অবস্থান করছি। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি সবাই জোরে? হ্যাঁ, আমরা যে মেরিন ড্রাইভ ধরে বা বিচ রোড ধরে এগিয়ে চলেছি, এটি কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় 70-75 কিলোমিটার পথ। এই রাস্তাটি আগে ছিল না। একসময় ভিতর দিয়ে, অর্থাৎ শহর থেকে উপর দিয়ে উখিয়া হয়ে কুতুপালং ওই সাইড দিয়ে সোজা ভিতর দিয়ে লবণ ক্ষেত বাড়ি দিয়ে আমাদের যেতে হতো টেকনাফে। সেই রাস্তাটি এখনও বর্তমান, সেদিক দিয়েও যাওয়া যায়। আবার এই মেরিন ড্রাইভটি পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তৈরি হয়েছে, যা আমাদের পর্যটনের জন্য একটি অপার সম্ভাবনা অথবা অপার সৌন্দর্যের একটি আধার। কারণ সাগরের পাড় দিয়ে, পৃথিবীর অধিকাংশ দেশেই সাগরের পাড় দিয়ে এমনি মেরিন ড্রাইভ আছে। আমাদের দেশেও আমাদের গর্বিত সেনাবাহিনী সেই পথটি তৈরি করে দিয়েছে বাংলাদেশের জনগণের জন্য। আমরা সেই পথটি ধরে এগোচ্ছি। ইচ্ছে করলে এই পথটি ধরে টেকনাফ হয়ে আবার ফিরে আসা যেত। আমরা আজকে সেখানে যাচ্ছি না। বাংলাদেশের যত রাস্তা আছে তার মধ্যে এই মেরিন ড্রাইভটি আমার কাছে অনেক বেশি প্রিয় এবং সুন্দর একটি রাস্তা। যদিও পাহাড়ের রাস্তা অনেক বেশি প্রিয়, কিন্তু এখানে একই সঙ্গে পাহাড়, একই সঙ্গে পাহাড়, একই সঙ্গে সাগর এবং একই সঙ্গে আমাদের মেরিন ড্রাইভ, আর দুপাশে ঝাউ গাছের। আমাদের ডান দিকে আমরা নীল সাগর দেখতে পাচ্ছি। যেমনি নীল আকাশ, তেমনি সাগরের জলে সেই নীল আকাশের প্রতিচ্ছবিতে পানিও নীল হয়ে উঠেছে। এবং যতদূর চোখ যায় সাগর তো তাই, শুধু পানি আর পানি। প্রতিদিন হাজার হাজার পর্যটক এই কক্সবাজারে আসছে এবং এখান থেকে এই মেরিন ড্রাইভ দিয়ে তারা এই সামনের যে পর্যটন এরিয়াটা রয়েছে, যেখানে আমরা যাচ্ছি, এই জায়গাগুলো সফর করছে বা ভ্রমণ করছে। একটি সুখবর দিই আপনাদের, যেটি এর আগে ছিল না কক্সবাজারে, বা আমার চোখে কখনো পড়েনি, হয়তো ছিল আমার চোখে পড়েনি। সেটি হলো উন্নত দেশগুলোর মতো আমাদের কক্সবাজারেও শুরু হয়েছে মোটরসাইকেল ভাড়া নেওয়ার ব্যবস্থা। অর্থাৎ আপনি সারা দিনের জন্য নিজে তেল খরচ করবেন, শুধু মোটরসাইকেলটি তাদের কাছ থেকে ভাড়া নেবেন। খুব বেশি টাকা না, আমি হিসাব করে যেটা দেখলাম খুব বেশি না। আপনি ইচ্ছে করলে ভাড়া নিয়ে তাদের কাছ থেকে সারাদিন ইচ্ছে মতো ঘুরে আবার তাদের কাছে ফেরত দিতে পারেন। তারা বলেছে শুধু এনআইডির কপি তাদের কাছে দিলেই হবে, এর থেকে বেশি কিছু লাগবে না। স্কুটার বাইকও সেখানে রয়েছে, পাশাপাশি অন্যান্য বড় বাইকও তো অবশ্যই রয়েছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি হিমছড়ি বাজারে। হিমছড়ি যে স্পটটি, কক্সবাজারের হিমছড়ি স্পট, এইখানে প্রচুর গাড়ি ঘোড়া আমরা দেখতে পাচ্ছি, প্রচুর দর্শক, প্রচুর পর্যটক এই মুহূর্তে এখানে আসা যাওয়া করছে। এবং এইখানে যেটি আছে দেখার মতো সেটি হলো
এই যে অনেকগুলো রেস্টুরেন্ট করেছেন নতুন নতুন, যেখানে নানা ধরনের খাবার পাওয়া যায়। রেস্টুরেন্ট আরও ওই পাশে আমরা দেখবো। পাশাপাশি এইখানে আছে পাহাড়, যে পাহাড় ট্রেক করার জন্য অধিকাংশ মানুষ টিকিট কেটে এইখানে উঠে উপরে। এই যে উপরে পাহাড়ের উপরে আমরা দেখতে পাচ্ছি কিছু পর্যটন। এই যে পাহাড়ের উপরে আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গা যেখানে সবাই উঠে টিকিট কেটে উঠিয়ে ওইখানে যায় এবং ওখান থেকে সাগরটা দেখতে ভীষণ ভালো লাগে। ওখান থেকে পুরো সাগরটা দেখা যায় এবং সাগরটা আমার ঠিক এখানে বাম পাশে। আমরা এই পাশে যদি ঘুরাই, এই সাগরটা হলো এই পাশে। এই যে জাস্ট এই গাড়িগুলোর নিচেই সাগর, অর্থাৎ আমাদের সামনে যে অংশটি সেটি আসলে সাগর। আমরা সাগরের পাশেই দাঁড়িয়ে আছি, সাগর পাড়ে, এবং এই পাশে সাগর। এইখানে ঝাউ গাছ প্রচুর পরিমাণে মাঝখান দিয়ে রাস্তায়। এবং এইটা হলো সেই হিমছড়ি পাহাড়। এটা সত্যি সুন্দর একটি জায়গা। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পাটুয়া ট্রেক যাওয়ার যে রাস্তাটি, সেটি মূলত এই পাশ দিয়ে, এই রাস্তাটাই পাটুয়া ট্রেক চলে গেছে। আমরা যাব একটু পরে, আমাদের ছেলেপেলেরা উপরে গেছে, ওরা আসলেই আমরাও পাটুয়া ট্রেক চলে যাবো এই পথে। সূর্য ডান দিকে, সূর্য অস্ত যাবে যখন, তখন এই পাশটাতেই অস্ত যাবে আর একটু পরেই। সুতরাং এই বিস্তীর্ণ সাগর পাড় থেকে সূর্যাস্ত দেখতে এখানে ভীষণ ভীষণ সুন্দর লাগে এই সময়। আশা করি সাগরটি দেখা যাচ্ছে গাড়িগুলোর পিছন দিক দিয়ে। ইচ্ছে করলে আরেকটু যেতে পারি আমরা, এদিকে গেলেই সাগরটা আর একটু ভালো দেখা যাবে। এই যে সাগর সামনে, পুরোটাই সাগর। সাগরের পাড়ে আসতে কার মন না যায়? হ্যাঁ, ভীষণ সুন্দর একটি জায়গা। আমার মেয়ে তো পাগল হয়ে যায় সাগরের পাড়ে আসলেই, এবং সে শুধু সাগরের ছবি তুলবে। যাই হোক, এখানে প্রচন্ড ভিড়, আসলে প্রচুর পর্যটক এখানে প্রতিদিন আসছে। এখানে সি ফুড রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আমরা, সি শাইন নামে আরো একটি রেস্টুরেন্ট, এবং এখানে অসংখ্য রেস্টুরেন্ট তৈরি হয়েছে রিসেন্ট পর্যটকদের চাহিদা কল্পে। প্রচুর গাড়ি ঘোড়া। হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র স্বাগতম জানাচ্ছে আমাদের কক্সবাজার পশ্চিম বন বিভাগ। এইখানে মার্কেট আছে, সব বিশেষ করে বার্মিজ পণ্যে ভরা এই মার্কেটটা। এই যে এই দোকানগুলোতে আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের পণ্য আছে। চকোলেট আছে, আচার আছে, বাদাম ভাজা আছে, চিংড়ি, ছোট ছোট মাছ, সামুদ্রিক মাছের ফ্রাই করা প্যাকেট, অর্থাৎ প্যাকেটজাত ফ্রাই ফিশ। তারপরে নানান তেঁতুল আছে, মিষ্টি তেঁতুল। এছাড়াও খেলনা সামগ্রী, ব্যাগ, টুপি, এগুলো তো রয়েছে। বাম পাশের এই দোকানগুলোতে আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের পোশাক সামগ্রী। এইগুলো আমাদের দেশি পণ্য তো রয়েছে, দেশি পণ্যের পাশাপাশি কিছু বিদেশি পণ্য এখানে রাখা আছে, যা অন্য দেশ থেকে আমদানি করে এনে এখানে পোস্টার সাজিয়ে বসা হয়েছে। জিনিসগুলো অবশ্যই ব্যতিক্রমধর্মী পোশাকগুলো, এবং একটু আলাদা বলেই মানুষ এগুলো কিনতে আসে, যা সাধারণ বাজারে পাওয়া যায় না। যে আমাদের সামনে হিমছড়ি পাহাড়, অ্যাকচুয়ালি এখানেই ছিল একটি ঝর্ণা এক সময়।
বর্ষাকালে ঝর্ণাটি একসময় খুব সচল ছিল, বাট কালক্রমে ঝর্ণাটি ক্ষয়িষ্ণু হতে হতে এখন নিঃশেষ প্রায়। এখন যেটি আছে সেটি হলো এই পাহাড়ে ট্রেক করে ওঠার মতো একটা ট্রেল তৈরি করা আছে, একটা রাস্তা। ওই যে কিছু মানুষ সেদিক দিয়ে ওঠানামা করছে, মনে হয় একটু দেখা যাচ্ছে। একটু ওই দিক দিয়ে উঠতে 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 একদম মাথায় গিয়ে উঠে চারপাশের ভিউটা খুব সুন্দর দেখা যায় এবং একই সঙ্গে সাগরটাও। তো সব মিলিয়ে এই যেখানে অনেক রেস্টুরেন্ট গড়ে উঠছে, অসংখ্য ধরনের রেস্টুরেন্ট, নানান রকম খাদ্য সামগ্রী তো আছেই। প্রচুর মানুষ, প্রচুর গাড়ি ঘোড়া, পর্যটকের ভারে উপচে পড়ছে গোটা এলাকা। অ্যাকচুয়ালি কোথাও স্বস্তি নাই, বেশি পর্যটকে সমস্ত রাস্তাগুলাই উপচানো ভিড় মনে হচ্ছে সব কিছুতে। আমি অনেকক্ষণ থেকে হাঁটছি আর এই এলাকাগুলো দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। আমার মেয়ে আর আমার স্ত্রী বসে আছে রেস্টুরেন্টে, ওরা লোডটা ফ্রাই দিয়ে ভাত খাবে, এই জন্যই বসে আছে। আর আমাদের শিক্ষার্থীরা সব পাহাড়ের উপরে উঠেছে। আমি ঘুরে ঘুরে এই জায়গাগুলো একটু ছবি তোলার চেষ্টা করছি, কারণ এই ছবিগুলো যারা এখানে আসেনি তাদের জন্য এটা উপকার হয়। যারা এসছে বারবার তাদের কাছে হয়তো বিরক্তিকর লাগতে পারে। যাই হোক, ওদের খাবার চলে আসছে, ওরা খাচ্ছে এখানে বসে বসে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম এবং এবার আমাদের গন্তব্য হলো ঝাউবন এবং লাল কাঁকড়া বিচ। কিছুক্ষণ চলার পর আমাদের গাড়ি চলে আসলো আমাদের গন্তব্যস্থলে। এই জায়গাটির পাশ দিয়ে অনেকবার গিয়েছি, কিন্তু কখনো আমার নামা হয়নি। এবার ভীষণ ভালো লাগছে যে একটি নতুন জায়গা আমি দেখব। কি আছে জানি না, প্রচণ্ড আগ্রহ নিয়ে আমি একটু জোরে জোরে পা চালালাম। আমার স্ত্রী একটু অসুস্থ টাইপের থাকার কারণে উনি গাড়িতেই বসে থাকলেন, আমার মেয়ে আমার সঙ্গে দৌড় দিল। আমরা ধীরে ধীরে আগাচ্ছি। এই যে একটু পরেই আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছি, কাঠের বা বাঁশের তৈরি। এই ব্রিজটি একটি খালের উপরে। এই ব্রিজ পাড়ি দিয়ে ওপারে যেতে হবে। সামনে ঝাউবন দেখা যাচ্ছে যদিও, আর এই ঝাউবনের পরেই আছে মূল লাল কাঁকড়া বিচ। আমরা ব্রিজটি পার হয়ে এসে এই যে ঝাউবনের মাঝখান দিয়ে হাঁটছি, দুদিকে ঝাউবন, মাঝখান দিয়ে বালির রাস্তা। এই রাস্তা দিয়ে ধীরে ধীরে যাচ্ছি আর দুপাশটা দেখছি। ঝাউ গাছগুলো মনে হচ্ছে রোপণ করা, কারণ বেশ সাজানো গোছানো টাইপের। এই যে দেখেন, চিকন চিকন এবং সাজানো গোছানো টাইপের। তো যাই হোক, যে কারণেই হোক না কেন, একটি একটি ঝাউবন তৈরি হয়েছে এবং এই ঝাউবনটা সবুজের সমারোহ আছে, যে কারণে দেখতে ভালো লাগছে। যদিও ঝাউবনের নিচে মাটি আলগা থাকায় সেই জায়গাটি কিছুটা কৃত্রিম মনে হচ্ছে। এই পৌঁছে গেলাম লাল কাঁকড়া বিচে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেও কোনো কাঁকড়া আমরা দেখতে পেলাম না। পরে শেষ পর্যন্ত আবার ফিরে আসলাম একই পথে এবং এবারের ভিউটি অনবদ্য। দেখুন, সামনে হিমছড়ি পাহাড় এবং দুপাশে লেক, ঝাউ গাছ। এই ব্রিজটির ওপারেই ওই দৃশ্যটি, কিন্তু খুব সুন্দর লাগছে বৃষ্টি। কিছু বলবো না, এদিকে তাকাও। আমরা ফিরে এলাম আবার সেই ব্রিজের উপরে। এবারে কিন্তু ফেরার সময় প্রচণ্ড ভিড় ছিল এখানে, অনেকটাই ভিড় বলবো, কারণ মানুষ ঠেলে ঠেলে পার হওয়ার মতো বা ফাঁক ফোকর খুঁজে এঁকে বেঁকে ব্রিজটি পার হতে হচ্ছিল। দেখুন আপনারা কি পরিমাণ ভিড়। তবে ভিড় হোক আর যাই হোক না কেন, যে খালের উপর দিয়ে আমরা সেতুটি পার হচ্ছি, সেই খালটি দেখার মতো সুন্দর। আসলে
ডানে এবং বামে দুদিকেই ছড়িয়ে আছে সৌন্দর্যের অপার ভূমি এবং কি অপরূপ নীল রঙের পানি। বিশেষ করে ডান পাশের থেকে বাম পাশটা অনেক বেশি সুন্দর। একটু পরেই হয়তো আমরা সেই জায়গাটি দেখতে পাবো। দেখুন, যা বলছিলাম এটি সেই বাম পাশ, যা দুদিকে ঝাউবন, মাঝখান দিয়ে এই লেক বা পানির এই জলাধারটি চলে গেছে এবং সমুদ্রের সঙ্গে মিশে গেছে সামনেই। আর ডান দিকে একটু ভিতরের দিকে ঢুকে গেছে, গ্রামের ভিতরে হয়তো বা সামনে হিমছড়ি পাহাড়ের যে রেঞ্জ, সেই রেঞ্জটাই দেখা যাচ্ছে। অসংখ্য পর্যটক পিঁপড়ার মতো দল বেঁধে এই ব্রিজ অতিক্রম করছে। মানুষ এখন বেড়ানো শিখে গেছে। আগে মানুষ কিন্তু এত ভ্রমণে বের হতো না, কিন্তু যত দিন যাচ্ছে মানুষ ভ্রমণ পিপাসু হয়ে উঠছে। খাওয়া দাওয়া নিত্যকর্মের বাইরে মানুষ সব সময় চায় মাঝে মাঝে একটু রিল্যাক্স করতে, একটু নতুন কোনো জায়গায় ছুটে যেতে, যেখানে নতুন কিছু দেখা যায়, নতুন কিছু স্বাদ পাওয়া যায়, নতুন আনন্দে কিছুটা একঘেয়েমি কাটানো যায়। আমরা ব্রিজ পার হয়ে এপারে যে অসংখ্য দোকান রয়েছে সেখানে একটি ফলের দোকান পেলাম, যেখানে তারা মিক্সড ফ্রুট। ও আবার ভর্তা করবা কত করে এগুলা? জলপাইটা আমরা 50 টাকা, আলাদা 40 টাকা করে। যাই হোক, আমরা তিনটে পেঁপে, শুধু পেঁপের তিনটি প্লেট আমরা নিলাম, প্রতিটি 50 টাকা করে। তো লাল রঙের পেঁপে, এবং এই পেঁপেগুলো পাহাড়ি পেঁপে হওয়ার কথা, আমি জানি না, বেশ লাল রঙের ভিতরে। মিষ্টি মোটামুটি ছিল, কিন্তু তারপরেও কৃত্রিমতা যেন রয়েই গেছে। এটি সবসময় মনে হয় যেন কার্বাইড দিয়ে এই পেঁপেগুলো পাকাচ্ছে কিনা, এটি ভয় লাগে খেতে বারবারই। যাই হোক, তারপরেও মানে দেশি ফ্রুটস, এই ফ্রুটস খেয়ে আমরা আবার গাড়িতে উঠলাম। এবার আমাদের লক্ষ্য পাটুয়া ট্রেক তথা ইনানি বিচ। তো এই গাড়িতে যাওয়ার সময় অদ্ভুত একটি ঘটনা ঘটলো। সেটি হলো, আমাদের যে ড্রাইভার সাহেব, উনি গাড়িতে সাউন্ড সিস্টেমে গান বাজাচ্ছিলেন এবং আমার অত্যন্ত প্রিয় একটি গান সেখানে বাজছিল। গানটি হলো আঁখে ভারী ভারী অর্দম। এই গানটি যারা শুনেছেন তারা প্রত্যেকেই জানেন যে এই গানের সুর, সুরমূর্ছনা, যন্ত্রসঙ্গীত কত কত মধুর, কত সুরেলা এবং কত প্রাণ ছুঁয়ে যায়। আমি সেই গানের সুরে সুরে গান গাচ্ছিলাম আর মনের আনন্দে এই জায়গাটি উপভোগ করছিলাম, কিন্তু গানটি রাখতে পারিনি কপিরাইটের ভয়ে। আমি এতটাই বিমোহিত হয়ে গিয়েছিলাম যে আমি ক্যামেরাটা যে অন্যদিকে ঘুরাবো এটি মনেই করতে পারছিলাম না। একভাবে ধরে রেখে আমি গানের সুরে সুরে নিজে ঘাট দোলাচ্ছিলাম। অ্যাকচুয়ালি গানের ভিতরে আমি ডুবে গিয়েছিলাম, আর সারাদিনের ক্লান্তিটা আমার এক নিমেষেই উড়ে গিয়েছিল এই সুন্দর গান, সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা এবং ভ্রমণ, সব মিলিয়ে একাকার অবস্থা আমার জন্য।
সুরের মূর্ছনায় ডুবে গিয়ে পথ চলতে চলতে পৌঁছে গেলাম রেজু খালের উপরে। এইখানে একটি সেতু রয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই এই সেতুর দুপাশে প্রচণ্ড জ্যাম লাগে। সেতুটি সরু এবং প্রচুর পরিমাণে যানবাহন থাকায় এইখানে পার হতে অনেক সময় ঘন্টার পর ঘন্টা লেগে যায়। তো আমাদের অত সময় লাগেনি, আমরা 10-15 মিনিট একটু ব্রেকে ছিলাম। এই যে অসাধারণ একটি নদীর মতো খাল, যেটি ভিতরের দিকে ঢুকে গেছে, ডান পাশটায় সমুদ্র, বাম পাশে এটি পাহাড়ের ভিতরে চলে গেছে। এই কি অপূর্ব এর পানির রং এবং দুপাশের সৌন্দর্য। গাড়িতে চলার সময় এই সমস্ত দৃশ্যগুলো আমাকে ভীষণ ভীষণ টানে। সত্যি ভ্রমণ যে মানুষকে কতটা স্বতঃস্ফূর্ত করতে পারে, কত আনন্দিত করতে পারে, এটি ভ্রমণে না গেলে সেটি অনুভব করা যায় না। এবং ভ্রমণ প্রিয় মানুষ মাত্রই যারা প্রকৃতিকে ভালোবাসে তারা আমার এই কথার সত্যতা উপলব্ধি করতে পারবেন হাড়ে হাড়ে। শুরু হলো আবারও পথ চলা ইনানি এবং পাটুয়াটকের উদ্দেশ্যে। আবারও সেই সুন্দর সুন্দর সবুজের হাতছানি, সুন্দর রাস্তা, সুন্দর পরিবেশ। সত্যি বলছি, বারবার এক কথা শুনতে আপনাদের বিরক্ত লাগতে পারে, কিন্তু আমার বলতে বিরক্ত লাগছে না, কারণ আমার ভিতর থেকে এই কথাগুলো চলে এসছে। এই সৌন্দর্য আমাকে এই কথাগুলো বলতে বাধ্য করছে। আমি আজকে আপনাদের শুধু রাস্তা এবং দুপাশের সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছি। আজকের এই পর্বটি আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। কারণটা হলো লম্বা ভিডিও অনেকে ধৈর্য সহকারে দেখতে চায় না। তো আগামী পর্বে আপনাদেরকে কথা দিচ্ছি পাটুয়া টেক, সেখানকার সূর্যাস্ত এবং তার পরের দিনের কক্সবাজার রেলওয়ে স্টেশনের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। আপনারা একটু অপেক্ষা করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, যাতে পরবর্তী ভিডিওটি আপনারা পেয়ে যান খুব সহজেই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।